আইপিএল এর মেগা অকশন শেষ হলো। ধুন্ধুমার কাণ্ড, জমজমাট ব্যাপার স্যাপার, টাকা উড়েছে সেখানে ছেঁড়া কাগজের মতো। এই মেগা অকশনে বসার আগেই প্লেয়ার রিটেনশনেই তো আইপিএল এর 10টা ফ্র্যাঞ্চাইজি মোটা দাগে 350 কোটি রুপি খরচ করে ফেলেছে। 650 কোটি রুপি নিয়ে তারা এই মেগা অকশনে বসেছে এবং 2 দিনে মোটামুটি পুরোটাই উড়িয়ে ফেলেছে। এক এক ফ্র্যাঞ্চাইজির বাকি আছে 3 লাখ টাকা, 5 লাখ টাকা, 10 লাখ টাকা, এরকম অবস্থা। এই যে অকশনটা হলো সেইখানটাতে অনেক এক্সাইটিং ব্যাপার স্যাপার রয়েছে। আইপিএল এর ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ দামে বিক্রি হওয়ার রেকর্ডটা একবার ভেঙেছে, সেইটা 20 মিনিটের মধ্যে আবারও ভেঙে গিয়েছে। ধরেন এইখানে প্লেয়ার বিক্রি হয়নি, বাংলাদেশের কোনো ক্রিকেটার হচ্ছে আইপিএল এর কোনো দল আগ্রহ দেখায়নি, এটা আমাদের জায়গা থেকে হচ্ছে একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। আবার ধরেন এখানটাতে ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, কেন উইলিয়ামসন, ড্যারেল মিচেল, জনি বেয়ারস্টোর মতো ক্রিকেটাররাও কিন্তু এই নিলামটাতে বিক্রি হননি। বিক্রি আবার হয়েছেন মাত্র 13 বছর বয়সী একজন ক্রিকেটার, বৈভব সূর্যবংশী। বিহারের যে ক্রিকেটার, টপ অর্ডার ব্যাটসম্যান, ইন্ডিয়া এ দলের হয়ে তিনি আন্ডার-19 খেলেছেন, অস্ট্রেলিয়া আন্ডার-19 টিমের ইন্ডিয়া আন্ডার-19 এর হয়ে, ইনফ্যাক্ট অস্ট্রেলিয়া আন্ডার-19 এর বিপক্ষে এই যে গত মাসেই একটা 58 বলে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন। কিন্তু তারপরেও ভাই 13 বছর বয়সী একজন আইপিএল দলে চান্স পেয়ে গেলেন এবং তার দাম উঠে গেল হচ্ছে গিয়ে 1,10,00,000 রুপি। 13 বছর বয়সে এই কোটিপতি রাজস্থান রয়্যালস তাকে নিয়ে নিয়েছে। এরকম অনেক ব্যাপার সেপার আইপিএল হয়েছে, কিন্তু যদি হচ্ছে আইপিএল এর 10টা টিম কেমন হয়েছে সেটা যদি একটু দেখি, মোটা দাগে যদি দেখি এবং একটা আর্লি প্রেডিকশন যদি করি, জাস্ট টিমগুলো যে ফরমেশন তো মাত্র হলো, যদি একটা আর্লি প্রেডিকশন করি যে নেক্সট আইপিএল এর প্লে অফে কোন 4টা দল উঠবে, কোন 4টা দল সবচেয়ে শক্তিশালী হলো এই মেগা অকশনের পর, সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই। লখনৌ সুপার জায়ান্ট হেডলাইন মেকার ঋষভ পান্টকে তারা 27 কোটি রুপি দিয়ে নিয়ে নিয়েছে। আইপিএল এর ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার তাকে করেছে। ক্যাপ্টেন্সিটাও সম্ভবত ঋষভ পান্টের কাছেই যাবে। তাদের যে টিমটা রয়েছে সেইখানটাতে দেখানো হচ্ছে গিয়ে ওপেনিং এর এই জায়গাটাতে একটুখানি ঘাটতি আছে বলে মনে হয়। হয়তোবা মিচেল মার্শ এবং এইডেন মার্কাম যদি তারা জ্বলে ওঠে, তাদেরকে দিয়েই হয়তোবা ওপেনিং এখানটাতে করানো হবে। তারপরে ঋষভ পান্ট, নিকোলাস পুরান, যাকে তারা হচ্ছে গিয়ে রিটেইন করেছে, ডেভিড মিলারকে তারা নিয়েছে। সো ব্যাটিং লাইন আপে কিন্তু ফায়ার পাওয়ারের অভাব নাই। তাদের বড় একটা শক্তির জায়গা পেস বোলিং এর ওইখানটাতে ইন্ডিয়ার পেসাররা। সেইখানটাতে মায়াঙ্ক যাদব গতির ঝড় তুলেছেন, গত বছর আমরা সেটা দেখতে পেয়েছি। মহসিন খান, আবেশ খানের মতো ক্রিকেটার পেস বোলারদেরকেও তারা নিয়েছে, আকাশদীপকেও তারা নিয়েছে। ফলে এই ডিপার্টমেন্টটা তাদের খুবই শক্তিশালী। লেগ স্পিনার রবি বিষ্ণয়কে তারা রিটেইন করেছে, কিন্তু এইখানটাতে বিষ্ণয়ের আসলে ঠিক প্রপার ব্যাকআপের যেটা ওই রকম ভাবে নেই। মুম্বাই ইন্ডিয়ান্স তো প্লেয়ার রিটেনশনেই কাজের কাজ করে রেখেছিল। তাদের ইন্ডিয়ান যে ব্যাটিং ফায়ার পাওয়ার, সেটার একটা বড় অংশই নিয়ে নিয়েছে রোহিত শর্মা, সূর্য কুমার যাদব, তিলক ভার্মা, যিনি পরপর 3টা সেঞ্চুরি করলেন, অবশ্য রিটেইন করেছে তো তার আগেই, হার্দিক পান্ডিয়া, এবং সঙ্গে এখানটাতে তাদের জাসপ্রীত বুমরাও রয়েছেন। সো আপনি যদি ব্যাটিং এর ওই জায়গাটাতে দেখেন, ভীষণ ভীষণ রকম শক্তিশালী তাদের ইন্ডিয়ান কোরটা এইখানটাতে রয়েছে। উইল জ্যাক্সকে তারা নিলাম থেকে নিয়েছে। আপনি যদি পেস বোলিং এর ওইখানটাতে সঙ্গে আপনি বুমরার সঙ্গে ট্রেন্ট বোল্টকে কিনে নিয়েছে। সো এই ডিপার্টমেন্টটাও শক্তিশালী। আল্লাহ গাজনফরের উপরে তারা আসলে এইখানটাতে ইনভেস্ট করেছে অনেক, আফগানিস্তানের এই মিস্ট্রি স্পিনারের উপরে। সঙ্গে হচ্ছে গিয়ে মিচেল স্যান্টনারকে তারা নিয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্স গতবার তো পয়েন্ট টেবিলের একদম শেষ জায়গায় ছিল, গতবারের চেয়ে টিমটাকে একটুখানি ভালো দেখাচ্ছে না, এবং সেইখানটাতে হয়তো বা তাদের ফার্স্ট 11টা যদি খুব ভালো, ফার্স্ট 12টা ভালো খেললে তাদের পক্ষে ভালো করাটা আসলে সম্ভব। রাজস্থান রয়্যালস এর হেডলাইন তো সেই বৈভব সূর্যবংশীকে নিয়ে, কিন্তু এই মেগা অকশনে ঢোকার আগেই তারা তাদের কাজটা মোটামুটি করে রেখেছিল, অন্তত পক্ষে ব্যাটিং এর সাইডটা থেকে। তারা যে 6 জন প্লেয়ার রিটেন করেছে তার মধ্যে 5 জন ব্যাটসম্যান, এবং সেইগুলোও কারা? যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন, ধ্রুব জুরেল, রিয়ান পরাগ, সিমরান হেটমায়ার। এখন এই নিলাম থেকে তাদের আসলে বোলারদের নেওয়ার দরকার ছিল, এবং এই জায়গাটা তো তারা খুব খুব ভালো 2 জন বোলারকে পিক করেছে আমার কাছে মনে হয়। পেস বোলিং এ জফরা আর্চার এবং হচ্ছে কি স্পিনে ওয়ানিন্দু হাসারাঙ্গা, এই 2 জন যদি ফিট থাকতে পারেন তাহলে রাজস্থান রয়্যালস অনেক দূর যাওয়ার আশা করতেই পারে। পেস বোলিং এ তারা কিন্তু তুষার দেশপান্ডেকেও নিয়েছে, অনেক টাকা দিয়ে তারা আসলে এই জায়গাটাতে নিয়েছে। আর ওইখানটাতে ফারুকিকেও নিয়েছে আফগান। আর হাসারাঙ্গার সঙ্গে স্পিনের জায়গাটাতে হচ্ছে গিয়ে আরেক শ্রীলঙ্কার থিকসানাও রয়েছেন। কলকাতা নাইট রাইডার্স
আইপিএল এর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, এবং তারা তাদের কোর গ্রুপ তো ধরে রেখেছে প্রথমে রিটেনশনে 6 জনকে নিয়ে, এরপরে এই নিলাম থেকে আরো 6 জনকে গত বছরে তারা নিয়েছে। কিন্তু গতবারের চেয়ে কি দলটার শক্তি বেড়েছে? আপনি যদি এখানটাতে দেখেন গতবারের ওই রিটেনশনের জায়গাটাতে তাদের হচ্ছে গিয়ে সুনীল নারেন, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, তারপর হচ্ছে গিয়ে ভারুণ চক্রবর্তী, তাদেরকে যেমন নেওয়া হয়েছে, আবার এইখানটা থেকে তারা অকশন থেকে ডেসপারেট হয়ে ভেঙ্কটেশ আয়ারকে তারা নিয়েছে। তাদের গতবার যে ক্যাপ্টেন ছিল শ্রেয়াস আয়ারকে তারা পায়নি, এবং হচ্ছে অত টাকা দিয়ে লড়তেও পারছিল না, কিন্তু শেষ পর্যন্ত ভেঙ্কটেশ আয়ারকে আবার 23,75,00,000 দিয়ে তাদের আসলে নিতে হয়েছে। এইখানটাতে তারা ফিল সল্টে গতবার যিনি খুব ভালো স্টার্টগুলো এনে দিয়েছেন, তার জায়গায় কুইন্টন, মানে তাকে রাখতে পারেনি, কুইন্টন ডিককে এইখানটাতে নেওয়া হয়েছে, এবং মিচেল স্টার্কও নেই সেখানটাতে। আন্দ্রে নরকিয়া ও হচ্ছে গিয়ে ওই স্পেন্সার জনসনকে তাদেরকে নেওয়া হয়েছে। নীতিশ রানাকেও গতবারের তারা পায়নি, এইখানটাতে মনীষ পান্ডেকে তারা নিয়েছে। গতবারের চেয়ে শক্তি বেড়েছে কিনা এই প্রশ্নের জায়গাটা কিন্তু থেকে যাচ্ছে। আর শ্রেয়াস আয়ারকে তো তারা আসলে রিপ্লেসই সেইভাবে করতে পারেনি। তারপরও দলের মোটামুটি একটা কোর অংশটা রেখে দেওয়ার কারণে কলকাতা নাইট রাইডার্স তো খুবই শক্তিশালী। সানরাইজার্স হায়দ্রাবাদ গতবারের আইপিএলে তো আগুন লাগিয়ে দিয়েছিল ব্যাটিং দিয়ে, বিস্ফোরক ব্যাটিং দিয়ে, এবং এইবারও সেটার ব্যতিক্রম হবে না। গতবারে সেই ব্যাটসম্যানদের মধ্যে ট্রাভিস হেড, অভিষেক শর্মা, হাইনরিক ক্লাসেনদেরকে তো তারা রিটেইনই করেছে, সঙ্গে ঈশান কিষানকেও অ্যাড করেছে, নীতিশ কুমার রেড্ডিও রয়েছে। ফলে এই ব্যাটিং লাইন আপে যে এইবারও আগুন ধরিয়ে দেবে সেটা আসলে আমরা বলতেই পারি। ধরেন তাদের ক্যাপ্টেন প্যাট কামিন্স রয়েছে, যেইটা 2 জন পেস বোলার ভারতীয় ছিলেন, সঙ্গে ভুবনেশ্বর কুমার এবং টি নটরাজন, তাদেরকে রাখতে পারেনি, রিপ্লেস করেছে তারা ওই একই রকম বোলার দিয়ে হার্ষাল প্যাটেল এবং মোহাম্মদ শামি। এর মধ্যে শামি যদি ফিট থাকতে পারে তাহলে এইটা একটা দুর্দান্ত বাই হয়ে উঠতে পারে। লেগ স্পিনার 2 জন কিন্তু তাদের রয়েছেন, অ্যাডাম জাম্পা এবং রাহুল চাহার এই দলটাতে রয়েছেন। ফলে এই মোটামুটি হচ্ছে গিয়ে সব বেসই কাভার করা এই সানরাইজার্স হায়দ্রাবাদের। যদিও তাদের হচ্ছে গিয়ে ওই বিদেশি ব্যাকআপ যারা রয়েছেন তারা আসলে খুব একটা অভিজ্ঞ না, ওইটুকু বলা যায়। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, বিরাট কোহলির দল, আইপিএল এ চ্যাম্পিয়ন হতে পারেনি কখনো, এবার কি পারবে? তারা কিন্তু মোটামুটি একটা নতুন দল গড়েছে। গতবারের দল থেকে মাত্র 3 জনকে রিটেইন করেছে 3 ইন্ডিয়ান ক্রিকেটার, এবং এই মেগা অকশনে বিগ 3 জন ক্রিকেটারকে তাদের আরটিএম কার্ড ইউজ করে দলে নেওয়ার সেই সুযোগটাতে ছিল। মোহাম্মদ সিরাজের কথা বলতে পারেন এখানটাতে গ্লেন ম্যাক্সওয়েলের কথা, কিংবা উইল জ্যাক্সের কথা। কাউকে কিন্তু তারা ওই দলে আর ফিরিয়ে আনেনি, বরং এইখানটাতে নতুন করেই তারা আসলে ভাবতে চেয়েছে। বিরাট কোহলির সঙ্গে ওপেনিং এ ফিল সল্ট, বিস্ফোরক ফিল সল্ট গতবার কেকেআর এর হয়ে খুব ভালো খেলেছেন, এটা খুব ভালো এডিশন হতে পারে। লিয়াম লিভিংস্টোন ও টিম ডেভিডরা ফায়ার পাওয়ার অ্যাড করবেন নিঃসন্দেহে। জিতেশ শর্মা উইকেট কিপার ব্যাটসম্যান, তার রোলটা গুরুত্বপূর্ণ হবে। এবং আপনি এখানটাতে যদি দেখেন যে পেস বোলিং এর ওইখানটাতে জশ হ্যাজেলউড তাকে এখানে অ্যাড করেছে, এবং ভুবনেশ্বর কুমার। এই পেস বোলিং ডিপার্টমেন্টটা কিন্তু বরাবরেরই সমস্যা, তারা এই জায়গাটাতে খুব ভালোভাবে অ্যাড্রেস করেছে। স্পিন বোলিং এ ক্রুনাল পান্ডিয়া এবং সুয়াস রয়েছেন। ফলে অনেকদিন পর এই আরসিবি টিমটাকে মনে হচ্ছে যে খুব স্টারদের উপরে অত নির্ভরশীল না হয়ে একটা হচ্ছে গিয়ে টিমের মতো করে তৈরি করা হয়েছে। সেই টিমটা আসলে কত দূর যাবে? বদলে যাওয়ার কথা যদি বলেন, নতুন শুরুর কথা যদি বলেন, তাহলে পাঞ্জাব কিংসের মতো বোধহয় আইপিএল এর আর কোনো ফ্র্যাঞ্চাইজি নয়। সেটা তাদের নতুন কোচ রিকি পন্টিং দিয়ে শুরু। এর রিফ্লেকশনে 8 জন বিদেশির মধ্যে তারা 5 জনই নিয়েছে অস্ট্রেলিয়ান। তারা এই মেগা অকশনে ঢুকেছিল সবচেয়ে বেশি 110,50,00,000 নিয়ে। গতবারের দল থেকে শুধুমাত্র হচ্ছে গিয়ে 2 জনকে তারা রিটেন করেছে, শশাঙ্ক সিং এবং প্রাপসিমরন সিংকে। এবং সেই যে এত টাকা নিয়ে তারা ঢুকেছে, সেইখানটাতে নিজেদের একটা স্টেটমেন্ট সাইনিং হচ্ছে গিয়ে শ্রেয়াস আয়ার। গতবারের কলকাতা নাইট রাইডার্সের শিরোপা জয়ী দলের ক্যাপ্টেনকে 26,75,00,000 দিয়ে তারা নিয়েছে। সঙ্গে এখানে 18 কোটি রুপি দিয়ে তাদের আর্শদীপ সিং এবং হচ্ছে গিয়ে সমান মূল্য দিয়ে যজুবেন্দ্র চাহলকে নিয়েছে। পেস বোলিং ডিপার্টমেন্ট, স্পিন বোলিং ডিপার্টমেন্টে 2 ইন্ডিয়ান, 2 আইপিএল প্রুভেন পারফর্মার। সো এইখানটাতে হচ্ছে গিয়ে মার্কাস স্টয়নিসও তো রয়েছেন। গ্লেন ম্যাক্সওয়েলকে খুবই কম টাকাতে তারা পেয়ে গিয়েছে, কত 4,20,00,000 মনে হয়। আর হচ্ছে গিয়ে মার্কো ইয়েনসনের মূল্যটা আমার কাছে তুলনামূলক কমই মনে হয়েছে, 7 কোটি রুপিতে তারা পেয়েছে। ফলে সবকিছু মিলিয়ে অনেক দিনের মধ্যে
এই পাঞ্জাবের কিন্তু তাদের অকশনটা, মানে পাঞ্জাবের ক্ষেত্রে বেশিরভাগ সময় যেটা হয়, অকশনেই তারা অনেকখানি পিছিয়ে পড়ে। এইবার অকশনে তারা ওইভাবে পিছিয়ে পড়েনি, তা বোধহয় বলা যায়। চেন্নাই সুপার কিংস, মুস্তাফিজ গতবার খেলেছেন, এইবারও তাকে নেওয়া হবে এই আশাটা আমাদের প্রায় সবারই ছিল। সারপ্রাইজিংলি তারা সেটা করেনি। তারা তাদের পেস বোলিং ডিপার্টমেন্টে তুষার দেশপান্ডে, দীপক চাহারদেরও ধরে রাখতে পারেনি। ব্যাটিং এর কথাটা যদি বলেন, মোটামুটি তাদের সেই কোর গ্রুপটা তারা ধরে রেখেছে, সেটা প্লেয়ার রিটেন করা থেকে শুরু করে এই নিলাম থেকে কেনা পর্যন্ত। ডেভন কনওয়ে, ঋতুরাজ গায়কোয়াড়, রাচিন রবীন্দ্র, শিবম দুবে, মহেন্দ্র সিং ধোনি, তিনি তো আসলে রয়েছেনই। এই স্পিন বোলিং ডিপার্টমেন্টটা খুব ইন্টারেস্টিং হয়ে উঠেছে। জাদেজার সঙ্গে, রবীন্দ্র জাদেজার সঙ্গে রবিচন্দ্রন অশ্বিনকে তারা নিয়ে নিয়েছে এবং নূর আহমেদকে তারা নিয়েছে। ফলে স্পিন বোলিং ডিপার্টমেন্টটা এবারের আইপিএল এর ওয়ান অফ দ্য বেস্ট বলা যায়। এইখানটাতে হচ্ছে গিয়ে সিএসকের পেস বোলিং ডিপার্টমেন্টেও মাথিসা পাথিরানার সঙ্গে তারা এখানটাতে নাথান এলিসকে নিয়েছে, তারা এখানে হচ্ছে গিয়ে ওভারটেনকে নিয়েছে, ইংলিশ পেসার সঙ্গে। যদি হচ্ছে গিয়ে তাদের ভারতীয় পেস বোলিং বোলারদের মধ্যে খলিল আহমেদের এডিশনটা আসলে খুব ভালো। চেন্নাই সুপার কিংসের মতোই আসলে টিমটা তৈরি করেছে। গুজরাট টাইটান্স বোলিং লাইন আপটা দুর্দান্ত। পেস বোলার হিসেবে মোহাম্মদ সিরাজ, কাগিসো রাবাদা, জেরাল্ড কোয়েৎজে, প্রসিদ্ধ কৃষ্ণারা রয়েছেন। স্পিনার হিসেবে রশিদ খান তো আছেনই, নিলাম থেকে তারা কিনে নিয়েছে ওয়াশিংটন সুন্দরকে। যদিও সুন্দরের আইপিএল এ পারফরমেন্স অত ভালো না, কিন্তু ইন্ডিয়াতে সাম্প্রতিক সময় যে ভালো খেলছেন সেইটা যদি আইপিএল এ নিয়ে আসতে পারেন, তাহলে হচ্ছে গিয়ে এই বোলিং লাইন আপটা আসলে ঈর্ষা করার মতোই। ব্যাটিংটা আবার অত বেশি ভালো না, সেইখানটাতে অনেক বেশি বোধহয় নির্ভর করতে হবে শুভমান গিল তাদের ক্যাপ্টেন, সেইখান সঙ্গে হচ্ছে গিয়ে জশ বাটলারকে তারা যে কিনেছে 15,75,00,000 রুপি দিয়ে কিনেছে। সাই সুদর্শন রয়েছেন বটে, কিন্তু এই যে দুই ওপেনিং পার্টনারশিপের উপরে গুজরাট টাইটান্স এর ব্যাটিংটা অনেকখানি তারা নির্ভর করবে। দিল্লি ক্যাপিটালস কি তাদের এই দল নিয়ে বা অকশন নিয়ে কোনো কমপ্লেন করার জায়গা আছে? আমার মনে হয় না। যে তারা মোটামুটি যেরকম দল করতে চেয়েছেন সেরকম দলই তারা করেছেন। তারা আরটিএম কার্ড ইউজ করে জ্যাক ফ্রেজার ম্যাগারকে কিনে নিয়েছেন, ফেরত এনেছেন, এবং সেইটা হচ্ছে গিয়ে অবশ্যই যেই প্রমিসটা তিনি গত বছর দেখেছেন এইবার আরো ফ্লারিশ করে আরো বেশি করবেন ওরকম প্রত্যাশার জায়গাটা তো থাকবেই। কেএল রাহুলকে তারা দলে নিয়েছেন 14 কোটি রুপি দিয়ে। দলের ক্যাপ্টেনও প্রবাবলি তিনি হবেন, উইকেট কিপার, টপ অর্ডার ব্যাটসম্যান, অনেকগুলো সলিউশন একজন কেএল রাহুলের মধ্যে রয়েছে। ফাফ দু প্লেসি আইপিএল এর প্রুভেন পারফর্মার, অভিজ্ঞ ক্রিকেটার, সঙ্গে তারুণ্য কিন্তু তাদের রয়েছে এখানে। ট্রিস্টান স্টাফস এবং হ্যারি ব্রুকস, তারা জ্বলে উঠতে পারলেও এই ব্যাটিং নিয়ে আসলে কোনো একটা চিন্তার কোনো কারণ নেই। তাদের স্পিন বোলিং ডিপার্টমেন্টে অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদব, এই দুজনকে তো তারা প্লেয়ার রিটেনই করেছে, ধরেই রেখেছে। পেস বোলিংটাতে তাদের গত বছর সমস্যা ছিল এবং সেই সমস্যাটা তারা অ্যাড্রেস করেছে মিচেল স্টারকে কিনে নিয়ে, টি নটরাজনকে কিনে নিয়ে, মুকেশ চৌধুরীকে কিনে নিয়ে এবং মোহিত শর্মাকে কিনে নিয়ে। ফলে তাদের হচ্ছে গিয়ে স্কোয়াডটা সব দিক দিয়েই আসলে একটা ব্যালেন্স স্কোয়াড হয়েছে বলেই আমার মনে হচ্ছে। তাহলে আইপিএল এ 10টা দল নিয়ে তো আলোচনা করলাম, তাদের কিছু শক্তি কিছু দুর্বলতা জাস্ট ছুঁয়ে গিয়েছে। এখন তাহলে কোন 4টা দল প্লে অফে ওঠার ক্ষেত্রে ফেভারিট, এই আর্লি ফেভারিট বলতে পারেন? আমার কাছে মনে হয়, আমি কোনো মানে অর্ডার ধরে বলছি না, সবচেয়ে ফেভারিট 1, 2, 3 সেই হিসেবে বলছি না, কিন্তু আমার কাছে মনে হয় যে দিল্লি ক্যাপিটালস, সানরাইজার্স হায়দ্রাবাদ, কলকাতা নাইট রাইডার্স, এই তিনটাকে আমি ফেভারিটের জায়গায় দেখছি প্লে অফে ওঠার ক্ষেত্রে। আর 4 নম্বর স্পটটাকে আমি আসলে টাই করে দিতে চাই। গতবার পয়েন্ট টেবিলে শেষ 2টা স্থানে যারা ছিলেন, পাঞ্জাব কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স, এই 2টা দলের মধ্যে আরেকটা দল প্লে অফে যাবে। আপনার কাছেও কি প্লে অফে ওঠার ক্ষেত্রে এই 4টা দলই ফেভারিট, নাকি আপনার হিসাব নিকাশটা অন্য কিছু বলছে? জানাতে পারেন।